বাংলাদেশের বাইরে বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য তৃতীয় মাত্রার আজকের অতিথি বায়ে বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর এম হাবিবে বিল্লাত, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর মিল্লাত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি বলেছে যে বাংলাদেশে বাক স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং তৃতীয় মাত্রার দর্শকদের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকেন। শুধু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নয়, ধরেন আরও অনেকগুলো সংগঠন আছে, তারা বাংলাদেশ সম্বন্ধে এবং বিভিন্ন দেশ সম্বন্ধে মন্তব্য করে থাকেন। তো মন্তব্য যখন করা হয় তখন কোন মন্তব্যকে কতটুকু গুরুত্ব দিতে হবে এবং কোন মন্তব্যকে নিয়ে আলোচনা করতে হবে সেটা আমাদের সত্যিকার অর্থে চিন্তা ভাবনা করতে হবে। আপনারা যদি বাক স্বাধীনতার কথা ধরে থাকেন তাহলে আমি বলবো 2008 থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রিন্ট মিডিয়ার সংখ্যা কত এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। কয়শো ঠিক এক্স্যাক্টলি না বলতে পারলেও কয়েকশো এটা বলতে পারি নির্দ্বিধায়। সাথে সাথে প্রিন্ট মিডিয়ার সংখ্যা 32টি, এবং আপনি যদিও জনক বলা হবে এই টক শোর তার বাংলাদেশে, তারপরও আপনার পরে 32টি টিভিতে আমার মনে হয় 50টির বেশি রাজনৈতিক টক শো, অন্য টক শো বাদই দিলাম, এবং সেখানে সরকার প্রধান থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত তুলোধনা করা হচ্ছে, যে কাউকে তুলোধনা করা হচ্ছে এবং এমনকি বিভ্রান্তকর তথ্য দেওয়া হচ্ছে বিভিন্ন সময়। সেই সময়টিতে যদি কেউ মন্তব্য করে থাকে যে বাক স্বাধীনতার অভাব, তাহলে আমাদের জনগণ কি বুঝবে? জনগণ এটা একটা হাস্যস্কর হিসেবে নিবে। কারণ হচ্ছে এই যে একটু পরে পাপিয়া কথা বলবেন, আপনি বলবেন, সবাই মিলে বলবেন, তখন দেখা যাবে যে কথা বলি না আমি, যে শুনেন এবং শেষ মুহূর্তে এমন কিছু কথা বলবেন যা জনগণ শুনবে আর কি। সুতরাং বাক স্বাধীনতার অভাব এটা কোন অর্থে উনি বুঝিয়েছেন আপনি যদি আমাকে একটু বুঝিয়ে বলেন তাহলে আমার জন্য একটু বলাটা সোজা হতো। কারণ এর আগেও দু একটি সংগঠন বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন যার মাধ্যমে আমরা সত্যি এই ধরনের কথা শুনেছি। আপনি দেখেন এই যে আমি কথা বলছি, আমাকে কেউ বাধা দেওয়া হচ্ছে, কিংবা একটু পরে পাপিয়া কথা বলবেন তাকে কি কেউ বাধা দিবেন? কিংবা প্রতি রাত্রে যে টকশোগুলো হচ্ছে এগুলোতে কেউ বাধা দিচ্ছে? কিংবা সংবাদপত্রের নির্দ্বিধায়, এমনকি এতটুকুই স্বাধীনতা তাদের যে তারা সেই সংবাদপত্রের তথ্য এবং সূত্র বিবেচনা না করেও কোনো কোনো খবর ছাপেন, এবং সেই খবরগুলো যখন পত্রিকায় আসে কোনো কোনো সম্পাদক অনেক বছর হলেও ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করেন বা ভুল স্বীকার করার চেষ্টা করেন। এই ধরনের ঘটনাও ঘটেছে। এবং সেই সম্পাদকের বিরুদ্ধে যদি দেশের প্রায় সবকটি জেলায়, প্রায় সবকটিতে এখনো হয় নাই আর কি, যদি আমি অনেকদিন আগে বলেছিলাম সবকটিতে হলে একটা অন্যরকম ব্যাপার হতো, 70-80টি মামলা, সেটি কি এক ধরনের নিগৃহীত করা বা অসম্মান করা কিংবা হ্যারাস করা? সাংবাদিকরা হচ্ছেন আমরা মনে করি সমাজের বিবেক। বিশেষ করে যে সমস্ত সম্পাদকরা তারা সাংবাদিকদেরও নেতা, সত্যিকার অর্থে নেতা যারা এগুলো যিনি ভুল স্বীকার করলেন তার যদি এই অবস্থা হয়, যারা ভুল স্বীকার করেননি, আমি আসছি সেখানে, কি হবে? ভুল স্বীকার করেননি যারা, আর যারা ভুল স্বীকার করেছেন, আপনি একটা বাংলাদেশের ইংলিশ নিউজ পেপার সবচেয়ে বেশি ওয়েল সার্কুলেটেড নিউজ পেপার হচ্ছে ডেইলি স্টার, প্রথম আলো হচ্ছে বা বাংলাদেশ প্রতিদিন, দ্বিতীয় বাংলায় প্রথম দ্বিতীয়। তাদের পত্রিকায় যদি কোনো তথ্যসূত্র না বিচার করে, তো কোনো যাচাই না করে ছাপা হয়, সেজন্য ভুল স্বীকার করাই শেষ কথা নয়। এতে যদি মানুষের ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিপূরণটি দিবে কে? সারা পৃথিবীতেই ক্ষতিপূরণ মামলা করার এবং অসম্মান করার বিরুদ্ধে মামলা করার নজির একটা দুটো না, হাজার হাজার আছে। এবং যদি এই ভুল খবরের বিরুদ্ধে কোনো মামলা হয় সেটা আমরা এই চোখে দেখছি কেন? উনি যদি সত্যিকার অর্থে দোষী হয়ে থাকেন, প্রত্যেকটি মামলায় ওনার বিচার হয়, বিচারের সেই রেজাল্টটা আমরা একটু অপেক্ষা করি বিচারে কি হয়। আমার নেত্রী সম্বন্ধে যদি কেউ বলে মিথ্যা কথা, আমি মামলা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে 4টি খবর ছাপা হয়েছে সেই সময়টিতে, যার মাধ্যমে সেই খবরটিতে এবং এডিটোরিয়াল লেখা হয়েছে তথ্যসূত্র ছাড়া। যে খবর দিয়েছেন ওই গোয়েন্দা সংস্থার লোকজন, তার উপর ভিত্তি করে তিনি করেছেন, তিনি স্বীকার করেছেন সেটি। এবং অন্য দলীয় নেত্রী সেই সময়কার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে 5টি ছাপা হয়েছে, তারা কিন্তু প্রতিবাদ করেন নাই। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা যে খবরগুলোর প্রতিবাদ করছি এটার কারণ হচ্ছে এটা মিথ্যা সংবাদ, ওইটা প্রকাশ করার জন্য আমরা প্রতিবাদ করছি। কিন্তু বিএনপি কিন্তু প্রতিবাদ করছে না। বিএনপি দেখছে কেঁচো খুঁড়ে সাপ বের করার দরকার নেই, সুতরাং যা আছে থাক ওইভাবে। এটা দুটো কারণে হতে পারে। একটা হতে পারে যেটা সত্য, বেশি খুঁজতে গেলে হয়তো সত্য ঘটনাটা বেরিয়ে আসবে, আর দ্বিতীয়টি হচ্ছে বলে
উনি তো আমাদের পক্ষে এলো, ওনার বিরুদ্ধে না বলে এখন যেহেতু আমাদের পক্ষে আছে পক্ষে রেখে দেই, এই দুইটা কারণ হতে পারে। কিন্তু কিন্তু বিএনপির পক্ষের লোক কিভাবে? কারণ মাহফুজা নাম আমার অনুষ্ঠানে বলে গেছেন তিনি ভোট দিলে নৌকায় ভোট দিবেন, তিনি সমর্থক হলে আওয়ামী লীগের সমর্থক। তিনি মুখে কি বললেন আর কি লিখলেন, এই হয়তো এই তৃতীয় মাত্রা হয়তো বছরে একটিবার উনি কথাটি বলে গেছেন, কিন্তু প্রতিটি দিন ওনার পত্রিকা প্রকাশ পাচ্ছে, প্রতিটা দিন উনি কিছু না কিছু ডিকটেশন দিচ্ছেন ওনার সাংবাদিকদের, প্রতিদিনই কিছু না কিছু নিউজ বের করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং একদিন সেগুলোকে আপনি বায়াস মনে করেন, মানে নিরপেক্ষ মনে করেন না? নিরপেক্ষ মানে এই না যে কোন দলের বিরুদ্ধে লিখতে হবে, কোন ব্যক্তির বিরুদ্ধে লিখতে হবে। নিরপেক্ষ মানে এটি হচ্ছে বিচার বিশ্লেষণ করে। আপনি বিবিসিতে এই ধরনের ঘটনা ঘটে গেছে, কতজন স্টেপ ডাউন করে গেছেন, বিচার বিশ্লেষণ না করে খবরটা না হয় কেউ জোর করে লেখালো, এডিটোরিয়ালটা কে লেখালো। আর যদি ওই ধরনের হন যে আপনি চাপের মুখেই কাজটি করবেন, তাহলে এই কাজটি করার আপনার দরকার কি? ছেড়ে দেন, আপনি স্টেপ ডাউন করেন, আপনি ছেড়ে দেন, আপনি বলেন আমি পারিনি, এদের প্রেশার ছিল, আমি ভুল করেছি, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি প্রফেসর মিল্লাত, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের রাজনীতিবিদরাও অনেক করেছেন, যেমন ধরেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর কাছে অনেক কথা বলেছেন, যেগুলো পত্রপত্রিকা ছাপা হয়েছে, ইউটিউবেও পাওয়া যাবে। তো সেই সব রাজনীতিবিদদের বিরুদ্ধে যেগুলো আমরা নিজেরা সচক্ষে দেখেছি, এগুলো কোনো বানানো না, আমরা তো তাদেরকেও পদত্যাগ করেনি না বা তাদের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা তো দেখি। কথাটা একদম ঠিক নয়। আপনি যদি গতকালকে পত্রিকা পরশুদিন দেখতেন তাহলে দেখবেন এই বাংলাদেশ প্রতিদিনে হয়েছে যে বিএনপি থেকে অন্তত 50 জন নেতা নেত্রী এখন পর্যন্ত তারা সংস্কারবাদী ওই ধরনের কথাবার্তা বলেছেন, তারা কিন্তু নেত্রীর কাছে আসতে পারছেন না। কিন্তু আওয়ামী লীগের একজন বাদে সবাই এসেছেন। না, আওয়ামী লীগের একজন বাদে না, আমি বলতে পারি যাদের প্রেসিডিয়ামে থাকার কথা ছিল তারা কিন্তু সেখানে না থেকে অন্য জায়গায় চলে গেছেন, যাদের মন্ত্রিত্ব পাওয়ার কথা ছিল, একজন বলতে সুলতান মোহাম্মদ মনসুরের কথা তারা লিখেছেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দল যারা নিয়ন্ত্রণ করে, সরকার যারা নিয়ন্ত্রণ করে, যারা প্রভাবশালী এখন, তারা কিন্তু সংস্কারের বাইরে খুব বেশি নেই। আপনি কি মনে করেন শুধু মন্ত্রী না হওয়া, প্রেসিডিয়াম সদস্য না হয়ে যে মানে মাহফুজা নামকে যেই তার জন্য যে শাস্তির কথা বলা হচ্ছে, সেই কথাই বলতে যাচ্ছি, আমি সেই কথাই বলতে যাচ্ছি। দেখেন, যখন কারণ সেটিও তো চাপের মুখে স্বাধীনতা পরবর্তীকালে ৭৫ পরবর্তীকালে ২১টি বছর দেশ সামরিক শাসক অথবা বেসামরিক লেবাস পরে সামরিক শাসকের দেশটা চালিয়েছেন। দেশে আইনের শাসন বলে কিছু ছিল না, দেশের সুশাসন বলে কিছু ছিল না। আমরা দেশের সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর বিচার শুরু হয়েছে, ৪ নেতার বিচার শুরু হয়েছে। হয়তো কিছুদিন পরে আমরা জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় জিয়াউর রহমানের বিচার কার্যটি শেষ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছিল কাউকে দোষী সাব্যস্ত না করে, হত্যাকাণ্ডের বিচার। সেই বিচারটি আমরা চালু করব হয়তো ভবিষ্যতে, শুধুমাত্র সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে। সুতরাং আজকে যে ৪-৫ জন বা ৮-১০ জনের বা একজন সম্পাদকের মামলা শুরু হয়েছে, কিন্তু ওই সময় তো শুধু একজন সম্পাদক না, আরো সম্পাদকরা পত্রিকা ছেপেছেন, তাদেরকেও ছাড়া হবে না। কিংবা যে সমস্ত লোক, মাহফুজা নাম নিজে বলেছেন একজন সম্পাদক বাদে বাকি সবাই ছেপেছেন, অর্থাৎ নুরুল কবির বাদে। আমি সেটাই বলতে যাচ্ছি যে কাউকেই ছাড়া হবে না, কিন্তু একটা শুরু করতে দেন। স্বাধীনতায় যারা ৩০ লক্ষ মানুষকে শহীদ করেছেন, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছেন, তাদের কিন্তু বিচার শুরু হয়েছে, কিছুটা সম্পন্ন হয়েছে, ৪৪টি বছর লেগেছে। এদের বিচার করতে একটু সময় দেন, ইনশাআল্লাহ সবার বিচার হবে, এই দেশের সুশাসন প্রতিষ্ঠা। আসবো আবার আপনার কাছে। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, একই প্রশ্ন। বাংলাদেশের বাক স্বাধীনতা সংকুচিত হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে নিয়ে অনেক প্রসঙ্গের অবতারণা করেছেন হাবিবে মিল্লাত এমপি সাহেব। তো এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে সকল রকম ভালো মন্তব্য করা, খারাপ মন্তব্য করা, অপ্রাসঙ্গিক কথা বলা, কথার ভিতরে ইফটিজিং করা, ইনসাল্ট করা, যত রকম অধিকার আছে, এই অধিকারটা একমাত্র আওয়ামী লীগের এবং বর্তমান সরকার সুবিধাজনকভাবে যচ্ছেতাইভাবে ভোগ করছে। সংবাদপত্র থেকে শুরু করে বাংলাদেশের কোনো মানুষ এই সুবিধাটা কিন্তু কেউ ভোগ করছে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, যে উনি আরেকটি বলেছেন যে ৩২টা টিভি চ্যানেল, ৫২টা সংবাদপত্র, বহুত কিছু। টিভি চ্যানেলের সংখ্যা আর সংবাদপত্রের সংখ্যার উপর স্বাধীনতা ভোগ করাটা নির্ভর করে না। স্বাধীনতা ভোগ করাটা নির্ভর করবে যে একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে আমি সরকার দ্বারা কতটুকু বাধার সম্মুখীন হচ্ছি এবং বস্তুনিষ্ঠ সংবাদ অনুসন্ধানের ক্ষেত্রে আমি কতখানি বাধাপ্রাপ্ত হচ্ছি। এখন দেখেন, আমি নির্বাচনের প্রসঙ্গ ধরি। এই যে উপজেলা নির্বাচন গেল, পৌরসভা নির্বাচন গেল, সিটি কর্পোরেশন নির্বাচন গেল, পুলিশ সিল মারছে। এই 2 বছরের নির্বাচনই ধরলাম আমি, স্থানীয় নির্বাচনগুলি সবগুলি প্রসঙ্গে 2014 নির্বাচনের পরে যে নির্বাচনগুলি হয়েছে, এখানে ধরেন পুলিশ সিল মারছে,
ছাত্রলীগ যুবলীগ ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে চলে গেছে, তারপরে ধরেন যে সেন্টারে ভোটার নাই, কর্মীরা হট্টগোল করে ভোটারের চেয়ে বেশি সংখ্যা সিল মেরে ফেলেছে। এখন এই সংবাদটা একটা সাংবাদিকের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গেলে সঠিকভাবে জিনিসটা ধারণ করতে হবে। কিন্তু এই সরকারের আমলে যে নির্বাচনগুলো স্থানীয় হয়েছে, কোনো সাংবাদিক বেইজ্জত ছাড়া কি বাধা বিপত্তি ছাড়া এইরকম সংবাদ পরিবেশন এবং তথ্য অনুসন্ধান করতে যে জীবন নাশের এবং বাধার সম্মুখীন হয়নি এমন কোন সাংবাদিক বর্তমানে 52টা টিভি চ্যানেল বলেন আর 32টা সংবাদপত্র বলেন, প্রত্যেকে বাধার সম্মুখীন হয়েছে। তাহলে সংবাদপত্র আজকে কে টকশো করবে করবে না, কার ব্যাপারে কম অ্যালার্জি, বেশি অ্যালার্জি, মধ্যম অ্যালার্জি, এই সমস্ত করতে যে টকশো এর মানটাও আজকাল অনেক নিচে নেমে গেছে, জ্যামি হয়ে গেছে। আলোচকরা এমন ধরনের আলোচক আসে যে শ্রোতারা আলোচনা শুনতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু টকশো যে একটা সাংস্কৃতিক একটা প্রেক্ষাপটের একটা বহিঃপ্রকাশ এবং মানুষের মেধার বহিঃপ্রকাশের একটি মাধ্যম, সেটিও কিন্তু এই সরকারের নিয়ন্ত্রণের মুখে পড়ে অনেকটি ধরাশায়ী হয়েছে। আপনি আপনার কথা বলছেন, আমি আমার কথা বলছি। এই টকশোটাই তো স্বাধীনতার ভোগ করার একটি চরম বিষয় কিন্তু নয়। দেশের ভিতরে যে সমস্ত স্বেচ্ছাচারিতা এবং যে সমস্ত অপকর্ম, যে সমস্ত দুর্নীতি, কথার পিঠে কথা বলতে গেলে ইমামের মসজিদের ইমাম থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সবার বিরুদ্ধে এই সরকার খড়গ চালিয়েছে। কিন্তু এই সরকার নিজের মুখে ট্যাক্সটা দেয়নি। নিজের মুখে যে নিয়ন্ত্রণ করতে হয়, দায়িত্বশীল জায়গায় থাকলে স্বেচ্ছা তার ভাবে যাচ্ছে তাই মন্তব্য করতে হয় না, এই বিবেক বুদ্ধিটা যথেষ্ট পরিমাণে লোপ পেয়ে গেছে বর্তমান সরকারের। আজকে মাহফুজা নামের যে প্রসঙ্গটি আসলো, আমি 111 থেকে আমি অনেক কষ্ট সাফার পলিটিক্স করার কারণেই করেছি, অতএব আমার এখানে সুস্পষ্ট বক্তব্য আছে। ডেইলি স্টার সম্পাদক আওয়ামী লীগ করে না বিএনপি করে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি ওনার যে সংবাদটা, সেটা একটা দিন তারিখ দিয়ে আরেকজন সাংবাদিক ওনাকে বললো যে এই তারিখে এই নিউজটা কি আপনি যাচাই বাছাই করে করেছেন কিনা। তার প্রতি উত্তরে বলেছে যে আমি সরি টু সে যে ডিজিডিএফআই আনছে, আমি ছাপিয়ে দিয়েছি। ডেইলি স্টারের মতো একটি পত্রিকা আমার সম্পাদনায় প্রথম একটি নিউজ যেটি আমি যাচাই বাছাই করা ছাড়া ছাপিয়েছি। ঘটনা সত্য কি মিথ্যা আমি সে প্রসঙ্গে যাব না, যাচাই বাছাই করা ছাড়া উনি ছাপিয়েছেন। বর্তমান সংবাদপত্রের সরকারি প্রেস নোট থেকে শুরু করে বিবৃতি অনেক কিছুই সরকারের লেখামাফিক অনেক পত্রপত্রিকায় কিন্তু প্রকাশিত করে। তাহলে যাচাই বাছাই করা ছাড়া উনি ছাপিয়েছে। এই যে একটা সত্য কথা বলা, আজকে দেখেন ক্লিনটন মনিকা লুইসকির সাথে সম্পর্ক ছিল, এটা অস্বীকার করাতে আমেরিকাবাসী বিক্ষুব্ধ হয়েছে, তীব্র সমালোচনা করছে যে একটা সম্পর্ক আছে, স্বীকার করলে সমস্যা কি। তো যাচাই বাছাই ছাড়া একটা সংবাদ উনি পরিবেশন করেছে, পত্রিকায় এসেছে, এটাতে উনি বলেছে যে সরি টু সে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। ঘটনা সত্য কি মিথ্যা সেটা পরের প্রশ্ন। যে বিষয়গুলি নিয়ে লিখেছে সেটা অনেক বিতর্ক আছে, তথ্য উপাত্ত কি ছিল ডিজিডিএফআই এর কাছে না ছিল সেটা তো পরের কথা। তাহলে সেই সময় কি আমরা অতিক্রান্ত করতে পেরেছি? যাচাই বাছাই ছাড়া উনি একটা তথ্য পরিবেশন করেছে। আর আজকাল যাচাই বাছাই করতে যে সাংবাদিক মৃত্যুর হার স্বাধীনতার পর থেকে এই সরকারের আমলে সর্বাধিক। আজকে ওই চুয়াডাঙ্গাতে বস্তাবন্দি 5 টুকরা 7 টুকরা সাংবাদিকের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, সাংবাদিক নিহত দেখা যাচ্ছে, ওই বেড়িবাঁধের কাছে তার লাশ পাওয়া যাচ্ছে। এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে একটাই, যে সরকার মদতপুষ্ট সাংবাদিক, পত্রিকা, সংবাদপত্র তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত নির্ভীক দেশপ্রেমিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সাংবাদিকের সৎ সাহসিকতা দেখিয়েছে, তারাই আজকে নির্যাতনের সম্মুখীন হয়েছে। মামলার পর মামলা, উপর্যুপরি মামলা, অনেকে পৃথিবী থেকে অস্বাভাবিক মৃত্যুর সম্মুখীন হয়ে পৃথিবী থেকে বিদায়টা পর্যন্ত নিয়ে নিয়েছে। তাহলে আজকে যদি উনার তথ্যটা যাচাই বাছাই করেনি, সত্য না মিথ্যা এই প্রসঙ্গে কিন্তু উনি কিছু বলেনি, যাচাই বাছাই না করে ছাপিয়েছে। আচ্ছা, ভুল হয়েছে সেটা বলেছেন, সেটা যাচাই বাছাই না করে ছাপানোটা ভুল হয়েছে সেটা উনি বলেছেন। কিন্তু মিথ্যা সংবাদ ছাপিয়েছি কি অসত্য সংবাদ ছাপিয়েছি এরকম কোনো মন্তব্য উনি জানি। তাহলে নুরুল কবিরের অবস্থাটা দেখেন তো, নুরুল কবির তো যাচাই বাছাই করে সংবাদটা ছাপেনি, আশপাশ দিয়ে যায়নি। এই সরকারের আমলে নুরুল কবিরকে কম নির্যাতিত হয়েছে? আজকে তার পিছনে গাড়ির কয়বার ভাঙছে, তার প্রাণনাশের হুমকি দিচ্ছে, সে জিডি পর্যন্ত করছে। এবং 111-এ নুরুল কবিররা যে ভূমিকাটা টকশোয়ে নিচ্ছে, ওটা তো পার্টির প্রেসিডিয়ামের সদস্যরা, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যরা কিন্তু সেটা নেয়নি। তাহলে তখন রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক দল যেটা করতে ব্যর্থ হয়েছে
তৎকালীন সময় নুরুল কবিরদের মতো কিছু নির্ভীক 2-5 জন সাংবাদিক এবং সৎসাহসী বক্তা কিন্তু সেই ভূমিকাটা নিয়েছে। তার জন্য কি বর্তমান সরকার পুরস্কৃত করেছে? পুরস্কৃত করেছে? হ্যাঁ, পুরস্কৃত করেনি। তাহলে এখানে যে বিষয়টা আসতেছে, আমি আবারও বলতে চাচ্ছি যে কোনো সংবাদপত্র পক্ষ বিপক্ষ আমি সেটা যাব না। এখানে সরকার শুধু না, বাংলাদেশের কালচার থাকা উচিত যে সত্য। আমি একটা ঘটনার সাথে জড়িত, খারাপ ঘটনা, পত্রিকা প্রকাশিত করেছে, আমি একজন মন্ত্রী, ইভেন আমি প্রধানমন্ত্রী যদি হই, আমার বিপক্ষে পত্রিকা লিখলে পত্রিকার সাধুবাদ করতে হবে। পত্রিকা কি? পত্রিকাটা আয়না। আমি তো সব পত্রিকার চেয়ে আমি প্রথম আলোর পত্রিকার প্রতি আমার পক্ষপাতিত্বের কিছু নাই। যেদিন থেকে প্রথম আলো হয়েছে আমার বুদ্ধি হয়েছে, আমি প্রথম আলো পড়ি, ডেইলি স্টার আমি পড়ি। সাংবাদিকতার যে পেশাদারিত্ব, এই প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধিদেরও সে পেশাদারিত্ব আছে। অনেক পত্রিকার আমি দেখেছি যে টাকার বিনিময়ে জেলার বিভিন্ন রকম প্রতিবেদন পাঠিয়ে দিচ্ছে, মিথ্যা খবর দিয়ে দিচ্ছে। অনেক পত্রিকা, যে সমস্ত সম্পাদকদের আমি খুব আস্ফালন করে টকশো আমি বক্তব্য শুনতেছি দীর্ঘদিন যাবৎ, তাদের পত্রিকার কোনো মানই নাই, জেলার সাংবাদিকতার কোনো মান নাই। কিন্তু ডেইলি স্টার আর প্রথম আলোর পেশাদারিত্ব জেলায় জেলায় আপনি খুব ভালো করে বিশ্লেষণ করবেন মিল্লাত ভাই, কারণ সত্যকে সত্য বলাটাই আসলে উচিত। আর 111-এর হোতা আর 111-এর হাতা, এগুলো সাংবাদিকদের দোষ দিয়ে কোনো লাভ নাই, সম্পাদকের পত্রিকার মালিকদের দোষ দিয়ে কোনো লাভ নেই, সম্পাদকদের দোষ দিয়ে লাভ নেই। 111 নিয়ে আসলে আওয়ামী লীগ নিয়ে আসছে। 22শে জানুয়ারি নির্বাচন থেকে শুরু করে তত্ত্বাবধায়ক মানিনা থেকে শুরু করে বিএনপির কোনো দায় নেই আপনি বলছেন? হ্যাঁ, বিএনপির দায় সেখানে পড়তাবেই। তাহলে কি রাজনৈতিক বিষয় আসলে? আওয়ামী লীগ যেটা করেছে তো পরিবেশটা তো বিএনপি তৈরি করেছে। ঠিক আছে, বিএনপি কি তৈরি করেছে? তত্ত্বাবধায়ক কে এম হাসানকে মানি না, আওয়ামী লীগ মানে না। তারপরেও তারপরে কাকে মানে তার কোনো রূপরেখা তাদের কাছে নাই। যে অমুককে না দিলে আমি নেব না, সেটাও কিন্তু তারা বলেনি। একটার পর একটা দিয়েছে, একটার পর একটা অনাস্থায় নেই। ইয়াজউদ্দিন আহমেদ হলেন, তাকে যেভাবে কন্ট্রোল করা বা তার আচরণে যেটি মনে হয়েছে সব কিছু মিলিয়ে, হ্যাঁ, তো এখন রাজনীতিবিদদের কারণেই যদি 111 বা পরিস্থিতিটা শান্ত করা, এক ধরনের সমাধানে আসার দিকে ইচ্ছেটা কিন্তু বিএনপির তখন ছিল না। বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি ছিল না। আপনারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন খুব পাকাপোক্তভাবে করেছেন, এমন ভাবে করেছেন যে 111 আসতে বাধ্য হয়েছে। তখন আপনারা তাকে স্বাগত জানিয়েছেন, ওনার সঙ্গে ওই পার্ট আমার সঙ্গে, তখন আপনারা তাকে স্বাগত জানিয়েছেন এবং লগি বৈঠক আন্দোলনের ফসল এই তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে স্বাগত জানিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায় নেওয়া যায় সে সমস্ত আলাপ আলোচনা, সংলাপ, মেরুকরণ সবই করেছেন। 111-এর বিচার যদি আওয়ামী লীগ বিএনপি দুজনের সাফারার হয়েছিল, দুজনেরই কিন্তু করাটা উচিত ছিল। বাংলাদেশ থেকে মইনু আহমেদ তার চাকরির মেয়াদ উত্তীর্ণ করে আমেরিকা যাওয়া পর্যন্ত সাহসটা পায় কোথা থেকে? তারা মইনু আহমেদের বিচার করতে, ফখরুদ্দিনের বিচার করতে কেন সাহস পায়নি? না পাওয়ার কারণ তো হচ্ছে গিভ অ্যান্ড টেক, যে যা হয়েছে হয়েছে, ক্ষমতা বসাই দিচ্ছ, আমরা এখন হ্যাপি, তুমি এখন নিরাপদে তোমার মতো যেই দেশে পারো সেই দেশে চলে যাও। তো যাই হোক, আর সংস্কারপন্থীর ব্যাপারে উনি যেটা বললেন যে পত্রিকাতে নিউজ আসছে 50 জন বিএনপি সংস্কারপন্থীরা বেগম খালেদা জিয়ার কাছে যাওয়ার সুযোগ পাচ্ছে না, কি অমুক তমুক 60-17। একটা দলে কে যাবে না যাবে টোটালি দলের ইন্টারনাল ব্যাপার। আজকে ইউটিউবে জলিল সাহেব থেকে শুরু করে ওবায়দুল কাদের চৌধুরী সাহেব থেকে শুরু করে ওবায়দুল হক, শেখ সেলিম না, আমি ওবায়দুল ভাইটা দেখছি, ওবায়দুল ভাইটাও দেখছি, চাঁদাটাতে নিয়ে প্রশ্ন উত্তর টিএফআই সেলের আছে ভাই, ইউটিউবে খুঁজে দেখবেন। আমি একবারে 3-4 দিন ধরে দেখছি জিনিসটা। তো তাদের যে সমস্ত বক্তব্য, তো তারা কিসের দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, রাজপথে পরিশ্রম করে স্লোগান দিয়ে ঘাম ঝরিয়ে তারা ওই পর্যায়ে পর্যন্ত গেছে। টিএফআই সেলে এমন কি ঘটনার সৃষ্টি হলো যে তারা মিথ্যা বললো, অকপটে এত মিথ্যা বানায় বানায় নাটক করলো, টিএফআই যা প্রশ্ন করলো সবই করলো, কোনোটাই সত্য না। তার আজকে বিচার করলে তো এই 164 যারা দিচ্ছে এদের সবার আগে বিচার করতে হবে। এবং এদের পার্টিতে পোস্ট দিচ্ছে কেন সরকার, আওয়ামী লীগ, এদের পোস্টগুলো থেকে আগে পদত্যাগ করা দরকার। তারপরে মাহফুজা নাম ডেইলি স্টার থাকবে কি থাকবে না সেটা তো তার ব্যক্তিগত ব্যাপারে, ডেইলি স্টার কর্তৃপক্ষের ব্যাপার। আমি আসলে অনেকদিন পর পেপার সাথে আসলাম, আশা ছিল যে উনি অনেক তথ্য দিয়ে আরো যুক্তিসঙ্গতভাবে অনেক কথা বলবেন, কিন্তু উনি কথাগুলো আপনি আশা করেছেন যে উনি প্রমাণ করবেন যে বাক স্বাধীনতা সংকুচিত, কিন্তু উনি প্রমাণ করলেন যে বাক স্বাধীনতা আমাদের চেয়ে ওনার বেশি আছে এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের আছে, এটা উনি প্রমাণ করেছেন। তো এই জন্য আমি ভাবছিলাম যে একটু তথ্য সমৃদ্ধ হলে ভালো হতো। যাই হোক, তো যে সেলের কথা তিনি বললেন আর মাহফুজানার কথা বলেন, এই ব্যাপারে বেশি কথা বলার দরকার নেই। একজনকে টর্চার করে টর্চার সেলে নিয়ে কিছু আদায় করা আর একজন গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুরে মেজাজে একসাথে বসে সারা দেশে নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন, সেটা আরেকটি ব্যাপার। সুতরাং দুইজনকে এক পাত্রে মাপা ঠিক হবে না। তবে যারাই করে থাকুক না কোনো পোর্ফ খাওয়ানে, তারা যদি এইসব কিছু করে থাকেন বা করেছেন যারা, তাদের অবশ্যই তাদের মূল্যায়ন করতে হবে, তাদেরকে সেইভাবে বিচার করতে হবে। তো আমি একটা কথা বুঝতে পারলাম না শুধু কিছু কিছু ব্যাপারে, যে উনি বলেছেন যারা কথা বলেন
তারা টকশোতে আসেন ড্যামি হিসাবে আসেন। ভাই আমি ড্যামি হিসাবে টকশোতে আসতে চাই না। আপনি যদি এটা নিজের স্বীকারোক্তি হয়ে থাকে, আমি তো ভেবেছিলাম আপনি হার্ড লাইনে বিএনপির, যে আপনি যাই বলবেন সত্যি অর্থে বলবেন, ড্যামি হিসাবে বলবেন না। আমি খুবই দুঃখ পেলাম যে আপনি নিজেকেই বলছেন যে ড্যামি হিসাবে আপনাকে উপস্থাপিত করছেন। এটা আমি আসলে আশা করিনি আপনার কাছ থেকে। আপনি হার্ড লাইনের হিসেবে আমি চিনি। তো সাংবাদিকদের কথা বলেছেন টাকার বিনিময়ে কিছু হচ্ছে, সাংবাদিকরা সংবাদ পরিবেশন করে। আমি তো জানি সংবাদপত্রিতে একবার বলেছি যে জাতির বিবেক, আর একটা হচ্ছে জাতিকে পথ দেখায়, তারা অতীতেও তারা দেখিয়েছে। কিন্তু তাদের যদি মেরুদণ্ডহীনতা থেকে থাকে, এইটার দায় দায়িত্ব কি সরকার নিবে? এইটার দায় দায়িত্ব কি কোনো দল নিবে? আমি বিএনপির কথা বলি, তারা কেন নিবে? আওয়ামী লীগ কেন নিবে? এটা তাদের দায় দায়িত্ব যে তারা কিভাবে তাদের সংবাদপত্র চালাবেন। এখন আমি দেখি যে এই টিভির কথাই বলি না কেন, আমার অঞ্চলে যারা মফস্বল সংবাদদাতা তাদেরকে 4,000 টাকা বেতন দেয়, এই যে কোনো টিভি, এবং প্রতি মাসে টাকাটা ঠিক মতো পৌঁছে না। তারা কি করবে? তারা কি না খেয়ে থাকবে ওই 4,000 টাকার জন্য বসে থাকবে, নাকি তারা সংবাদ সংগ্রহ করে হয়তো কিছু উপার্জন করার চেষ্টা করবে? আমি তাদের প্রতি সিম্পাথরাইজ, তাদের প্রতি মানে আমি ভুল সংবাদ পরিবেশন করা। না, ভুলের কথা বলি না আমি। তাদেরকে কেন চাকরিটা দেওয়া হলো? তাদেরকে কেন 4,000 টাকা বেতন দেওয়া হলো? না, কিন্তু একজনকে যখন কাজটা দেওয়া হয় তো কাজটা তো তাকে ঠিক সঠিকভাবে করতে হবে না, আমি বলছি কাজটা করতে হবে, এবং তা কিসের বিনিময়ে কাজটা করবে সেটা তো না। 4,000 টাকা গার্মেন্টস কর্মীদের বেতন নেই, পত্রিকা বলে দেয়। 4,000 টাকা গার্মেন্টস পত্রিকা, গার্মেন্টসের কর্মীদের নেই। এটা ব্যাপারটা দেখতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদের কথা বলেন আপনারা। যদি কোনো সংবাদ বস্তুনিষ্ঠ না হয়ে থাকে, আপনি তো অ্যাডভোকেট, মামলা করেন নাই কেন? আজকে পর্যন্ত আপনাকে একটা মামলা করতে দেখি নেই এই ব্যাপারে, দেখি নেই। আপনার উচিত ছিল মামলা করা। আমরা যারা মামলা করছি, আমাদের দলের যারা মামলা করছে, অধিকাংশই কিন্তু অ্যাডভোকেট না, দলীয় কর্মী মনের টানাই করছে। আপনার যদি করার থাকে আপনি মামলা করেন, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি এখন মামলা করতে পারেন, আপনার কোনো দোষের কিছু নেই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছেন। সব টক শোতে গেলে স্থানীয় সরকার, বাংলাদেশে একটা কালচার বা ট্রেডিশন আছে, সেটা সব দলের কথাই বলছি। যদি কোনো নির্বাচনে কোনো দল হেরে যায়, কোনোভাবে সেই ফলাফলটাকে কিভাবে অস্বীকার করা যায়, কিভাবে সেটাতে কালিমা লেপন করা যায়, এইটার চেষ্টা সব দলই করে থাকে। এটার কারণ হচ্ছে যে আমাদের সংস্কৃতিটা ওইভাবে গড়ে উঠছে যে আমরা ইচ্ছে করলেই পরাজয়টাকে মেনে নিতে, সহজভাবে মেনে নিতে পারি না। এটা আমি সব দলের কথা বলছি, কোনো দলকে ব্যক্তিগতভাবে বলছি না। কিন্তু বিএনপির ক্ষেত্রে তারা যদি বলে থাকে যে প্রত্যেকটি নির্বাচনই খারাপ নির্বাচন হচ্ছে, তারা তো জাতীয় সংসদ নির্বাচনের আগে 14 সালের 5ই জানুয়ারিতে যেটা হলো, সিটি কর্পোরেশন নির্বাচনে যখন তারা প্রথম দিকে 5টি নির্বাচনে প্রত্যেককে নির্বাচন কমিশনকে তুলাধুলা করলেন, কিন্তু যখন দেখবেন নির্বাচনের ফলাফলটি আসছে, তখন যেন হঠাৎ করে কেমন করে চুপ করে গেল এবং নির্বাচন কমিশনের কোনো কথা নাই। এই নির্বাচন কমিশন গঠন করার জন্যই তো ওয়াচ কমিটি গঠন করা হয়েছিল, সার্চ কমিটি গঠন করা হয়েছিল, এবং সার্চ কমিটিতে বিএনপিকে দাওয়াত করা হয়েছিল। তারা বলেছে করেছেন, ভালো করেছেন, কিন্তু আমাদের কোনো মতামত নেই। কেন আপনার নিজের দায় দায়িত্ব থেকে সবসময় দূরে থাকেন? যতক্ষণ পর্যন্ত দায় দায়িত্ব কেউ অস্বীকার করবেন, ততক্ষণ পর্যন্ত সেই কথা বলা ঠিক হবে না যে আপনি আপনার দায়িত্ব পালন করুন, তারপরে বলুন যে এই দায়িত্বটি পালন করেছিলাম, এরপরে তারা খারাপ কাজটি করেছে। যাই হোক, এরপরে জাতীয় সংসদ নির্বাচন আসলো। আপনারা শুধু এটা নির্বাচনে অংশগ্রহণ না করেই বিরত থাকেন নাই, প্রতিহত করেছেন, মানুষ মেরেছেন, পেট্রোল বোমা মেরেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণকে এটা সম্ভব না। নির্বাচন হয়েছে, হ্যাঁ 40 ভাগ ভোট করেছে, হয়তো 70-80 ভাগ পড়ার কথা ছিল, সেই সময়টি হয়তো কম পড়েছে, কারণ আপনারা 600 স্কুল পুড়িয়ে দিয়েছেন। মানুষের জীবনেও তো ভয় আছে, কিভাবে করবে? আর আপনারা খেলতে আসেন নাই, সে খেলবেন না, সেটা আলাদা কথা, কিন্তু বন্ধ করার অধিকার আপনাদের জনগণ দেয় নাই। এর পরবর্তী তখন আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা আসলো, তারপরে আবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলেন ওই নির্বাচন কমিশনের অধীনেই, এবং তারপরে নির্বাচন কমিশনে আবার তুলোধুনো, যেহেতু হেরে গেলেন। তারপরে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করলেন, পৌরসভা নির্বাচনে আবার হারলেন, আবার তুলোধনা করলেন। মানুষ তো চুন খেয়ে যদি মুখ পড়ে সেই অর্থেই কথা বলেন, তাহলে তো মানুষ তো দই দেখলেও ভয় পাবে। আপনারা তো সেই ভয়টি পাচ্ছেন না, আপনারা তো নির্বাচন বর্জন করছেন না, আবার তো ইউনিয়ন পরিষদের নির্বাচনে আসছেন এবং সমানভাবে সমালোচনা করে যাচ্ছেন। এখন কথা হচ্ছে 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ধ্বংস হয়ে যায়নি। কারণ হচ্ছে আওয়ামী লীগ মানুষের অন্তর থেকে এমনভাবে তৃণমূল থেকে তৈরি হয়ে এসছে, এই দলটিকে আসলে ধ্বংস করা সম্ভব না। কিন্তু যখনই আপনারা হেরে যান, ওই সামরিক সরকারের সময় গঠিত দলটি তাদের তৃণমূল পর্যন্ত ভিত্তিটি শক্ত না হওয়ার কারণে তারা নির্বাচনে বারবার হেরে যাচ্ছে, এবং নির্বাচনে অনেকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, কারণ এই 7-8 বছরের ক্ষমতার বাইরে এই সমস্ত লোকজন সহ্য করতে পারছে না। আমরা 21 বছর সহ্য করেছি, কিন্তু বিএনপি 7টি বছরও ধৈর্য ধরতে পারছে না। আর একটি টার্ম যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে,
বিএনপি আসলে খুঁজে পাওয়া যাবে না। আমি একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে। আপনি ওই যে বললেন 5ই জানুয়ারি নির্বাচনের আগে সিটি কর্পোরেশন ওনাদের অনেকে বিজয়ী হয়েছে, এরপরেও স্থানীয় সরকারগুলোতে হয়তো সংখ্যার বিচারে অনেক কম, কিন্তু অনেকেই নির্বাচিত হয়েছে। তাদের অবস্থা কি আসলে? যারা নির্বাচিত হয়েছে তারা কোথায়? তারা কোথায় মানে জনপ্রতিনিধিরা, জনগণ যাদেরকে নির্বাচিত করলো, তারা কোথায়? তারা কি তাদের দায়িত্ব পালন করতে পারছেন? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি কি বুঝাতে চেয়েছেন সেটা আমি বুঝেছি, যে অনেকের সেই চেয়ারম্যানশিপ বা মেয়রত্ব চলে গেছে। কি কারণে গেছে? বরখাস্ত করা হয়েছে। ওকে, বরখাস্ত করা হয়েছে। কেন করা হয়েছে? আপনি 135 জন মানুষকে পুড়িয়ে মেরেছেন, 1000 জন মানুষ এখনো বার্ন ইউনিটে চিকিৎসা সেবা নিচ্ছে, 13 লক্ষ এসএসসি পরীক্ষার্থীর পড়াশোনা নষ্ট করার চেষ্টা করেছিলেন, 11 লক্ষ এইচএসসি ছাত্রছাত্রীর পড়াশোনা নষ্ট করেছেন, বাজেটের 1 বছরের 1/3 আপনারা তাণ্ডব করে নষ্ট করেছেন। এটা কি আওয়ামী লীগ করেছে? বিএনপি করেছে, বিএনপির ওই নেতারা করেছে। এখন যদি সে রাষ্ট্রপতি হোক আর মাননীয় প্রধানমন্ত্রী হোক, যদি কোনো অপরাধ করেন তার অবশ্যই বিচার বাংলাদেশে হবে। এইটাই বাংলাদেশের নিয়ম, এটাই বাংলাদেশ সংবিধান বলে। সুতরাং কোন উপজেলা চেয়ারম্যান, কোন মেয়র, তারা তো দলীয় নির্বাচন হয়নি, দলীয় সদস্যপদ ছাড়া তারা হয়নি। তারা দলীয় কার্যক্রমে অ্যাক্টিভ ভাবে জয়েন করার জন্যই, পার্টিসিপেট করার জন্যই এবং নৈরাজ্য সৃষ্টি করার জন্যই সাধারণ আইনে তাদের বিচার হয়েছে। কাউকেই বিচার বহির্ভূত ভাবে চার্জশিট হওয়ার আগ পর্যন্ত বহিষ্কার করা হয় নাই অন্যায় ভাবে। অ্যাডভোকেট পাপিয়া, আচ্ছা, উনি একজন ডাক্তার, মেধাবী মানুষ, কারণ ডাক্তার তো আর দেশেই পড়ার চান্স পায় না। তারপর দেশে বিদেশে বহুত সময় থেকেছেন। তথ্য উপাত্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে একটা সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে এই সরকারের দ্বারা কিভাবে নির্যাতিত হয়েছে। স্থানীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি পদে পদে বলা হয়েছে। মেধাবী মানুষের বুঝতে বোধোদয় কেন হলো না সেটা অবশ্য আমার ব্যর্থতা নয়, আপনারই ব্যর্থতা। এখন যে বিষয়টা আসলো যে প্রতিদিনের টকশো মান একটা ড্যামি প্রার্থী হিসেবে আপনি আমাকে বলে দিলেন। আমার কথাটা শুনে নেন আগে। আপনি বলেছেন যে ড্যামিরা আসে, কিন্তু আমি সেভাবে আসতে চাই না। আমি বলছি যে আপনি আসছেন হয়তো আপনার নিজের না, আমার কথাটা সরল স্বীকারোক্তি ভেবেছেন। ঠিক আছে, আমি আগে বলি, তারপর আপনি উত্তর দেন। টকশোতে আগে ধরেন মাসে 10টা টকশো করতাম, এখন 2 বছরে একটা টকশো করি। তাহলে মাসে আগে 10টা করতাম, এখন 2 বছরে 10টা করি। তাহলে কি আমাদের ডাটার রেশিওটা কমে যাচ্ছে? না, নট অনলি সে, শুধুমাত্র চ্যানেল আই না, বাংলাদেশের টেলিভিশনে আপনি বলছেন 50টা অনুমোদন দিয়ে গণতন্ত্রের 32টা নহর বাওয়া দিচ্ছেন আপনারা, আবার 32টাকে 500 গুণ নিয়ন্ত্রণ করে সংকুচিত করে দিচ্ছেন সমস্ত কিছুতে। আজকে বললাম যে নুরুল কবির সাহেবরা, আশাফুদ্দৌলারা 111-এ যে বক্তব্য দিত, টকশো করতো, আজকে বছরে একবারও কোনো টিভিতে কেন পাওয়া যায় না? কারণটা কি? অলিখিত নিষেধাজ্ঞা, না সেই ডিজিডিএফআই আবার টেলিভিশন নিয়ন্ত্রণ করছে? সরকার দেশ চালাচ্ছে না ডিজিডিএফআই দেশ চালাচ্ছে? এইটা বাংলাদেশের মানুষ স্পষ্ট করে আওয়ামী লীগ সরকারের কাছে জানতে চায়। আপনি যেহেতু আমার পরে আপনি উত্তর দিবেন, আপনি যেহেতু সরকারের একজন প্রতিনিধি, স্পষ্ট ভাষায় উত্তরটা আপনাকে দিতে হবে। আজকে মাহফুজ আনাম কি অন্যায় করেছে? বিশ্লেষণ ছাড়া তথ্য নির্ভর সংবাদ না অতথ্য নির্ভর, সেটা দুঃখ প্রকাশ করেছে। আর আপনারা সব ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, প্রেসিডিয়াম মেম্বাররা টিএফআই সেলে মায়ের মুখে অমকে চোর, অমকে চাঁদা নেয়, অমকে ডাকাতি নেয়, অমকের টাকা অমক 32টা সুটকেসে আসছে, নুরালির টাকা, এই যে সমস্ত ইউটিউবে ছাড়া জিনিসগুলো, এগুলোর বিচার করতে যারা ব্যর্থ হয় তারা নিজের বিচার করবে না, অন্যের বিচার করার জন্য প্রস্তুতি। আর যে সমস্ত 86টা মামলা, 87টা মামলা, এটা অবশ্যই গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে, মানুষের বাক স্বাধীনতার ক্ষেত্রে পাহাড় সমান প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটা শুধু আমি না, প্রত্যেকেই মনে করে। আপনি তারপরে বলেছেন যে পেট্রোল বোমা দিয়ে আমরা মানুষ মেরেছি, স্কুল নষ্ট করিয়েছি। বাংলাদেশের ভোটার শুধু বিএনপির 1 কোটি লোক না, বাংলাদেশের ভোটার হচ্ছে 15 কোটি মানুষের ভিতরে যারা যারা ভোটার, তাদের রাইটস আছে, তাদের প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করে সরকার তৈরি করা। আপনি নির্বাচন দিবেন না, আপনি অনির্বাচিত প্রতিনিধি, বিনা ভোটের এমপি। ভোটাররা যদি স্কুল পড়া, তার দায় বিএনপিকে টানতে হবে নাকি? আপনি সেই পরিবেশ কেন সৃষ্টি করেছেন যে ভোট বিএনপি শুধু না, বাংলাদেশে কোনো ভোটার মানেনি। সেই ভোটে লজ্জা লাগে না বলতে যে আমরা এমপি, আমরা সরকারে আছি, আমরা ক্ষমতায় আছি, আমরা দেশ চালাচ্ছি, আমরা একে শাসন করার ম্যান্ডেট পেয়েছি, ওকে ফাঁসিতে ঝুলানোর ম্যান্ডেট পেয়েছি, ওকে হচ্ছে মেরে ফেলার ম্যান্ডেট পেয়েছি। ম্যান্ডেটটাই তো আপনাদের যথাযথ না। 1 বছর কেন, 50 বছর আপনি ক্ষমতা থাকেন, তাতে বিএনপি কেন, কারোরই কিছু যায় আসে না। কিন্তু ক্ষমতায় আসাটা আপনার বৈধ হচ্ছে কিনা, ক্ষমতা হস্তান্তর আপনার বৈধ হচ্ছে কিনা, আপনি ভোটারবিহীন নির্বাচনের স্বঘোষিত বিজয়ী প্রার্থী কিনা এবং জনগণের ম্যান্ডেট আছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে বিচার্য বিষয়। তো সেই ক্ষেত্রে 2014 সালে আপনি যে নির্বাচন করেছেন 5ই জানুয়ারি,
সেই নির্বাচন স্কুল পুড়িয়েছে, ভোটার পুড়িয়েছে, ভোটারের রাইটস আছে যে কেমন গভর্নমেন্ট ক্ষমতায় বসে থেকে তুমি নিজের বাক্সে নিজে সিল মারবা, বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন যে ভোটে যায় নাই সেই ভোটে আমরা দেব না। আপনি যখন নির্বাচন ঘোষণা দিচ্ছেন তখন তারা তাদের ভূমিকা রেখেছে, এর দায় সরকার কি বহন করতে হবে, কারণ অবৈধ কর্মকাণ্ড বাস্তবায়ন করতে গেলে জাতিকে দেশকে খেসারত দিতে হয়, আর সরকার তো মোচে পাক দিয়ে দিয়ে তেল পাকায় আনন্দে ঘুমায়, এটি হচ্ছে বড় কথা। তারপরে আপনি বলছেন যে আমরা কেন নির্বাচনে যাই না, আমরা কেন যাব, জানি প্রহসনের নির্বাচন, এখানে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারবে না, যায় নাই, এখন কেন যাচ্ছি সেই নিয়েও আপনি প্রশ্ন তুলেছেন, গেলেও দোষ না গেলেও দোষ, এখন কেন যাচ্ছি স্পষ্ট ভাষায় বলি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং আমাদের সুস্পষ্ট পরিকল্পনার একটি অংশ, সেটি হচ্ছে আওয়ামী লীগ যে ভোট ডাকাত, আওয়ামী লীগ যে ভোট চোর, আওয়ামী লীগ যে ব্যালট বাক্স ছিনতাই করে দস্যুতা করে জাতীয় নির্বাচন থেকে শুরু করে সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, এমনকি ইউনিয়ন পরিষদের নির্বাচনে পর্যন্ত ব্যালট বাক্স ছিনতাই করবে, হুমকির মুখে প্রার্থীদেরকে নমিনেশন সাবমিট করতে দিবে না, অপ্রতিদ্বন্দ্বী ঠিক 156টা আপনারা যেভাবে পেয়েছেন ইউনিয়ন পরিষদের অপ্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করছেন, এই জিনিসটা তৃণমূল পর্যায় পর্যন্ত নির্বাচনে না গেলে তো আমরা মানুষকে বুঝাতে পারছি না ভাই, তৃণমূল পর্যন্ত যাব, মানুষ বুঝতে পারছে। আমি একটু প্রশ্ন আপনাকে করতে চাই যে স্কুল পুরানো বাস পুরানো কি আপনি সমর্থন করছেন? একদম করি না, একদম আমি করি না, কিন্তু তার বিপরীতে এটিকে সমর্থন করেন? একদমই সমর্থন করি না, স্কুল পড়ানো বাস পড়ানো বাংলাদেশের নাগরিক আমি কেন সমর্থন করব? ভোটাররা পুড়িয়েছে, ক্ষোভে পুড়িয়েছে, ভোটাররা পুড়িয়েছে, উনি দোষ দিচ্ছে আমাকে, আমি কোথায় পোড়ালাম, আমার দল কোথায় পোড়ালো, ভোটাররা ভোট দিতে পারছে না, তারা কোথায় কি কাজ করবে তার খেসারত আমাকে টানতে হবে নাকি? আচ্ছা, এইটা আমি বললাম কেন, তারও যুক্তি আছে। দেখেন 21শে আগস্ট ঘটনা ঘটেছে, উদীচীর বোমা হামলা হয়েছে বিএনপি ক্ষমতায় যখন ছিল, তারপর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আপনার সিপিবির সম্মেলনে হামলা হয়েছে, উদীচীটা আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় আমেরিকার লন্ডনের দূতাবাসের রাষ্ট্রদূত হচ্ছে আনোয়ার চৌধুরী সাহেব সিলেটে বোমা হামলার সম্মুখীন হয়েছেন, এই সমস্ত ঘটনা বাংলাদেশে হচ্ছে। একটা ঘটনা দেখান তো ভাই, যে আওয়ামী লীগ আমরা ক্ষমতা থাকলে আওয়ামী লীগকে দোষারোপ করে তাদেরকে শাস্তি দিয়েছি, কি আমরা বিরোধী দলে থাকলে আওয়ামী লীগকে দোষারোপ দিয়ে শাস্তি দিয়েছি পরবর্তী পর্যায়ে ক্ষমতায় এসে? এই রেয়াজটা ছিল না, আওয়ামী লীগ এই 111 সরকার থেকে শুরু করে এই 2016 সালে চালু করলো, কি চালু করলো দেখেন, 21শে আগস্ট বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির দোষ, বিএনপি আসামি, খালেদা জিয়া আসামি, তারেক রহমান মন্ত্রিপরিষদ সদস্যরা আসামি, ঠিক আছে। উদীচীর বোমা হামলায় বিরোধী দল আমরা, তরিকুল ইসলাম আসামি ভাই, তাহলে তখন আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগ কেন আসামি হবে না? তখন যদি গান পাউডার দিয়ে বাস মোড়ে তার দায় আওয়ামী লীগ কেন বহন করবে না? সেটা আমি বহন করবো কেন? আমি বিরোধী দলে ওনারা ক্ষমতা থাকার পরে যা হবে সব আমরা, আমরা ক্ষমতা থাকার পর যা হবে তাই সবই আমরা। এখন মামলার উনি বিচার অনেক করেছেন, উনি মুক্তিযুদ্ধ নিয়ে বিচার করেছেন, উনি জিয়াউর রহমান হত্যারও বিচার উনি করবেন, সবকিছু করবেন, সব ঠিক আছে, বিচারটা কোথায় আছে? আপনাদের স্বার্থ যেখানে যেখানে আছে সেই সমস্ত বিচার বাংলাদেশে হচ্ছে। এই টকশো আমি বলেছিলাম যে নারায়ণগঞ্জের 7 খুনের, জিল্লুর ভাইয়ের মনে আছে কিনা, যে নারায়ণগঞ্জের 7 খুন হত্যার বিচার স্পষ্টভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে কখনোই হবে না, তার আলামত পেয়েছেন। ওই কমিশনারকে নিয়ে আসা হয়েছে ইন্ডিয়া থেকে, কোনোটা মামলা আপোষ হয়ে যাচ্ছে, কোনোটা মামলা নেগোসিয়েশন হয়ে যাচ্ছে, কোনোটা মামলা জামায়াদের উনি জেলখানায় থাকছেন, মেডিকেলে পর্যন্ত ভিআইপি লাউঞ্জে আছে আসামিরা হত্যা মামলায়। তারপরে এই যে এতগুলো শিশু হত্যা হচ্ছে, এইটা বাংলাদেশের ইতিহাসে এতগুলো শিশু, 72 সালে মনে হয় এতগুলো শিশু মারা যায়নি, মারা গেছে 71 সালে অনেক মা আবার নতুন শিশু জন্ম দিয়ে কাভার করে দিছে, কিন্তু কথায় কথায় শিশু মৃত্যু। আজকে উনি বলে দেশে বেকারত্ব নাই, চাকরি বাকরি, খুব শান্তিতে আছে, উনি যে শান্তিতে আছে উনি তো আমার দুঃখ বুঝবে না। আজকে একটা ছেলে বুয়েট থেকে পাশ করার পর দেশে চাকরি পাচ্ছে না, আজকে ওই নদী পথে চোরাই ভাবে বিদেশে যাচ্ছে, বিদেশে যে হাড় হচ্ছে, কঙ্কাল হচ্ছে, লাশ হয়ে পরিণত হচ্ছে, এই যে মানব পাচারের ভয়াবহতা, এইটা সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক সরকারের কি এটা কোনো সদিচ্ছা? তারপর উনি কি বললেন আপনাদের সরকার প্রধান, যে মানব পাচার যে পত্রিকা প্রকাশ করবে তাকে শাস্তি দেওয়া হবে, মানে কি পত্রিকা প্রকাশ হবে না, যা হচ্ছে হতে থাক? হ্যাঁ বলেছেন, আপনি পত্রিকা ভালো করে খুঁজে দেখেন, আমিও পড়ি, আপনি যেমন পড়েন আমিও পড়ি, যেগুলো থাকে না সেগুলো অনলাইনে পড়ি, আপনি খুব ভালো করে খুঁজে দেখবেন যে এই সমস্ত তথ্য ভয়াবহ যে সমস্ত পত্রিকা প্রকাশিত হবে সংবাদপত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, সংবাদপত্র প্রকাশ করছে, তাহলে কি হচ্ছে, এখানে বাধার সম্মুখীন হচ্ছে? আপনাকে বলেন, বিএনপির আমলে অনেক সাংবাদিকই সোচ্চার ছিল বিএনপির বিরুদ্ধে, আমি ধরে নিয়েছি যে হ্যাঁ ঠিক আছে আমাদের দোষ ত্রুটি আছে, তোমরা সোচ্চার। এখন দেখা যাচ্ছে তারা টর্চার হয়নি, কিন্তু আওয়ামী লীগের সময় সোচ্চার না হয়ে তারা টর্চার হচ্ছে, সরকার অপকর্ম করছে, জনগণ চায় সরকারের অপকর্মের বিরুদ্ধে তথ্য আসুক, সাংবাদিক যান হাতে নিয়ে যাচ্ছে,
নিউজটা উপস্থাপন করতে পারছে না। আইন আদালতের কথা আপনি যেটা বললেন, সিটি কর্পোরেশন, আমি একটু বলে শেষ করি না, একটু আমি বলি যে সিটি কর্পোরেশনের মেয়রদের ব্যাপারে আপনি যেটা বললেন যে ফৌজদারি মামলা হচ্ছে, স্কুল পুরাচ্ছে, আসামি তো হবেই, বরখাস্ত তো হবেই। ভাই স্থানীয় নির্বাচন না, স্থানীয় কমপক্ষে চার্জশিট হতে হবে কমপক্ষে। ঠিক আছে, আপনার চার্জশিট করতে কতক্ষণ? দ্রুত বিচার আইনের মামলা 31 দিন, 7 দিন, 10 দিনের ভিতর চার্জশিট হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, 7 দিনে 11 দিনে চার্জশিট হচ্ছে। তো চার্জশিট হয়ে গেলে তো বরখাস্ত। আজকে মেয়র মান্নানের অপরাধটা কি? দেশে 1 বছর কোনো অশান্তিকর কোনো রাজনৈতিক পরস্পর বিরোধী কোনো কর্মসূচি নাই, তারপরে একটার পর একটা মেজর মান্নানকে দেওয়া হচ্ছে। মেজর মান্নানের কথা বাদই দেন, আপনার তো পত্রিকাদের আওয়ামী লীগ বিএনপি বানাই ফেলছেন। মাহমুদুর রহমানকে 3 বছর আগে থেকে জেলে আছে। মেজর মান্নান না, আব্দুল মান্নান, হ্যাঁ আব্দুল মান্নান যে মেয়র গাজীপুরে, কে 3 বছর জেলে আছে? মাহমুদুর রহমান 3 বছর? হ্যাঁ 1 বছর না, সব মিলিয়ে সে 3 বছরের জেলে আছে। 2013 সালে ক্ষমতায় আসেনি। আপনি ক্ষমতায় আসেননি, আপনার দল ছিল, সেই সময় ধরা আপনার দল ছিল, সেই সময় ধরা হয়নি। ঠিক আছে, এখন তথ্য বিভ্রাট করবেন না না, আপনি শুনেন না, 2013 সালের ঘটনা, 13 মানে কি 3 বছর পূর্বের ঘটনা, সেটা আমি আপনাকে বলছি। ও 3 বছর জেলে আছেন, 1 বছরের সেই কাউন্ট আমি যাচ্ছি না। 2013 সালের ঘটনা দেখে আবার তাকে আটকে রাখা হলো। তাহলে এখন আপনি বলেন যে মাহমুদুর রহমান কার পাকা ধানে মই দিচ্ছে? পাবলিকের, জনগণের, না সরকারের? আর মাহফুজুর রহমান কার পাকা ধানে মই দিল? সত্য কথা বলে। এখন এই জিনিসগুলো টলারেন্স থাকতে হয় ভাই, ধৈর্য সহ্য থাকতে হবে। ধন্যবাদ। আমি আসলে সত্যি, উনি আমাকে বলেছেন আমার লজ্জা পাওয়া উচিত, আমি আসলে লজ্জাই পাচ্ছি। কারণ জনগণের সামনে নির্লজ্জ মিথ্যা কথা এইভাবে বললে আমিও লজ্জা পাবো, জনগণও লজ্জা পাবে। এ নিয়ে আসলে সত্যিকার অর্থে লজ্জা নিয়ে একটু একটু কথা বলছি। আমি মনে করি বাংলাদেশের জনগণের একটি খুবই সুন্দর এবং বিপ্লবী এবং একটা ঐতিহ্য আছে আমাদের সংগ্রামের। আমরা 52 ভাষা আন্দোলন বলেন, 69 বলেন, 71 বলেন, এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, আমাদের কিন্তু ইতিহাস খুব শক্তিশালী। সেই যারা জনগণ সেই ইতিহাস সৃষ্টি করলো, সেই জনগণের কথা যদি বলা হয়, সেই ভোটারদের যদি বলা হয় স্কুল পোড়ানো হয়, লজ্জা আমার না, লজ্জা সারা জাতির, এবং যারা বলেন তাদের জন্য আসলে বেশি করে লজ্জা। কারণ ভোটাররা স্কুল পড়িয়েছে, এটা মাত্র ওই গোয়েবলস কায়দায় বলা সম্ভব যে 100 বার বললে যদি কেউ বিশ্বাস করে, কিন্তু এটা যতবারই বলেন না কেন ভোটাররা বরঞ্চ বিরক্ত হবে। এই বিরক্ত হওয়ার কারণেই 2008 সনে বিএনপি পেয়েছিল, আওয়ামী লীগ পেয়েছিল 48-এর কাছাকাছি, বিএনপি পেয়েছিল 32-এর কাছাকাছি পার্সেন্টেজ ভোট। আর গত নির্বাচনে এসে এই যদি আপনি পৌরসভা নির্বাচনও ধরে থাকেন, বা আওয়ামী লীগের ভোট বেড়েছে 4%, বিএনপির কমছে 28%-এ চলে গেছে। এই শুধুমাত্র মিথ্যাচার এবং ভুল তথ্য দেওয়ার জন্যই। আমরা বলছেন বৈধভাবে আমার লজ্জা পাওয়া উচিত যে ভোটারবিহীন নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। সত্যি আমি লজ্জিত, শুধু নই, আমি দুঃখিত, কিন্তু আমি সত্যি অর্থ আমি নিজের মন থেকে নিজে মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারি না? এত বছর ধরে গ্রামে গঞ্জে ঘুরে ভোটারদের মন জয় করার চেষ্টা করলাম, যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আমি বিএনপিকে পরাজিত করে, জামাতকে পরাজিত করে নির্বাচিত হবে, এই মনে একটা আশা ছিল। কিন্তু তারা রণে ভঙ্গে দিলেন, আমাকে সেই সুযোগটি দিলেন না। এই জন্য আমি তাদেরকে অপরাধী ভাবি। আপনারা যদি বলেন অবৈধ ক্ষমতা দখল বা ক্ষমতা দখলের কথা, বাংলাদেশের ইতিহাস আপনাদের দেখতে হবে। 75 পরবর্তীকালে সামরিক শাসক থেকে সরাসরি রাষ্ট্রপতি হওয়া, এইটা কি বৈধভাবে ক্ষমতা দখল জিয়াউর রহমান করেছিলেন? তিনি কি যে হ্যাঁ ভোট দিয়েছেন, 102 ভাগ ভোট পেয়েছিলেন, তিনি কি সেই সঠিক কাজটি সঠিকভাবে করেছিলেন? তিনি কি বৈধভাবে দল গঠন করেছেন? তিনি আর্মি অ্যাক্ট ভায়োলেশন করে আর্মিতে থাকা অবস্থায় একটি দলের প্রধান হয়েছিলেন। এইটা কি বৈধভাবে করা হলো? তিনি শত শত আর্মিকে, শত শত জাসদ কর্মীকে তিনি হত্যা করেছিলেন সেই সময়টিতে। তিনি কে যে ফাঁসি দিয়েছিলেন, ইনি কি বৈধ কাজটি করেছিলেন? যে দলের জন্ম বৈধ নয়, যে দল যে প্রধান বৈধতা নিয়ে ক্ষমতায় আসেনি, সেই দলের মুখ থেকে এই ধরনের কথাবার্তা আসলে সত্যি কথা জনগণে বিশ্বাস করবে না, বা জনগণ শুনতেও চায় না। রাজনৈতিকভাবে ভোট যদি চুরির ইতিহাস বাংলাদেশে হয়ে থাকে, সেটা হয়েছে 75 সনের পরবর্তীকালে যতগুলো নির্বাচন হয়েছে সামরিক সরকারের সময়, সেটা জিয়া বলেন, এরশাদ বলেন, তাদের সময়টিতে হয়েছে। এক জায়গায় নির্বাচনে একজন জয়ী হচ্ছেন, টেলিভিশনে আর একজনের নাম বলছে। ছোট ছিলাম, বুঝতে পারিনি, পরে বই পুস্তক করে শিখেছি। আমার বাবা মারা বলতেন, গল্প করতেন যে একজন সরকার ছিল যিনি কালো চশমা পরে এই কাজটি করতেন, তাকে 102%-এর রাষ্ট্রপতি বলা হতো, আমাদের এলাকায় এখনো বলা হয়। আমি দেখেছি যে পাপিয়াপা যে কথাগুলো বলছেন, আমার মনে হয়েছে যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ আমরা করবই, তাতে নিজের একটা নাক থাক, আবার গজালে আবারও কাটবো, কিন্তু যাত্রা ভঙ্গ আমাকে করতেই হবে, সেই ধরনের কথা মনে হয়েছে। তিনি বলেছেন যে আওয়ামী লীগ আমলে যখন বোমা হামলা হয় তখন আওয়ামী লীগের দোষ হওয়া উচিত।
কেন আওয়ামী লীগের দোষ হওয়া উচিত? আওয়ামী লীগ সরকারে থাকলে বস করবে। আরে আওয়ামী লীগ ওই সরকার না যারা নিজেরা বোমা মেরে অন্যের দোষারোপ করে। আপনারা বোমা মেরেছেন তার প্রমাণ। আপনি বলেছেন বাসে আগুন দেওয়ার, বাসে আগুন যে কালু সে সেই দিন জেলে ছিল, তাকে কিভাবে আপনারা সেই জেল থেকে পরদিন বের করে তাকে কিভাবে তার আজকে সেই জেলখানার ইতিহাস খুঁজলে পাওয়া যাবে যে কিভাবে সেই বোমা মারা হয়। রমনার বুটনে জননেত্রী শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগে করে সেই 65 না 80 কেজির বোমা নিয়ে কোটালীপাড়া গিয়েছিলেন নিজেকে উড়িয়ে দিবেন। কিংবা তিনি আরজেস গ্রেনেড নিয়ে 21শে আগস্ট গেছেন তিনি জনসভায়, আজকে নিজেকে উড়াবো তারপরে দেখবো কি হয়। এই হচ্ছে আপনাদের কথা। তো কই আওয়ামী লীগ যদি করতো তাহলে তো করার কথা ছিল তার প্রতিপক্ষে, যদিও আমরা কোনোদিন প্রতিপক্ষকে এইভাবে হামলা করি না। এই জন্য বেগম খালেদা জিয়ার জনসভায় এখন পর্যন্ত এমনকি গত 5টি বছরে উনি সফলতা 13টি জনসভা করেছেন, একটিতেও কোনো গন্ডগোল হয় নাই। পরবর্তী বলবেন যে একটি দুটি করতে দেন নাই, সেটা গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে যে আপনারা গন্ডগোল করবেন সেই জন্য করতে দেওয়া হয়নি। একটা ঘটনা দেখাতে পারবেন আওয়ামী লীগ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু করেছে আর তাকে হত্যা করার চেষ্টা করেছে? আমরা 21 থেকে 25টি উদাহরণ দিতে পারি। আপনারা হত্যার চেষ্টা করেছেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। প্রমাণ দিয়ে কথা বলি, তথ্য ছাড়া আমি কথা বলি না। 21শে আগস্ট গ্রেনেড হামলা, নিজেকে হত্যার উদ্দেশ্য হত্যা, এটা পাগলেও করে না। আপনারা করতে পারেন, যারা অবুঝ মানুষ তারা করতে পারেন। মাহমুদুর রহমানের কথা বলেছেন কিংবা আরো কারো কারো কথা বলেছেন। অপরাধী অপরাধী, এবং অপরাধ করার জন্য যদি কাউকে জেলে যেতে হয় তখন তিনি আগে কি ছিলেন সেটা বিচার্য নয়। প্রত্যেকে একজন মানুষ, বাংলাদেশের নাগরিক, তার বিচার, যেমন তিনি অন্যায় করলে বিচার পাওয়ার অধিকার রাখেন, অন্যায় না করলে বিচার থেকে মুক্তি হওয়ার অধিকার রাখেন। তিনি যে কাজগুলো করেছেন বাংলাদেশের জনগণকে, তিনি হয়তো সরাসরি চুরি করেননি, ডাকাতি করেন নাই, কিন্তু তিনি সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করেছেন। জনগণকে বিভ্রান্ত করা অবশ্যই একটি অপরাধ, যে কাজটি আপনি আজকেও করছেন। মানুষকে যে ধরনের কথাবার্তা বলছেন তাতে আপনি সেই ধরনের কথা বলতে বলে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন। আপনারা বলছেন জিয়াউর রহমান তারেক জিয়া কিংবা বেগম খালেদা জিয়া তার 21শে আগস্টের সাথে জড়িত না। 10টা অস্ত্র মামলার কথা আমরা ভুলে যাই নাই। কিভাবে আপনাদের সময় 10টা অস্ত্র আসে, সেই 10টা অস্ত্র লুকিয়ে ফেলতে যে ধরা পড়ে যে দেখা গেল কারা এর সাথে জড়িত। তারপরেও তা নিয়ে কথা বলবো না, এই জন্যই যে মামলাটি বিচারাধীন। বিচার শেষ হলে অপরাধীরা সাজা পাবে। বাংলাদেশকে শত শত হাজার কোটি টাকা পার হয়েছে আপনাদের সময়, হাওয়া ভবন তৈরি হয়েছে আপনাদের সময়, আপনারা সেটা বিচার করেননি। তার প্রমাণ পেয়েছেন 1/11-এর পরে। কেউ মাজা ভেঙে লন্ডনে, কেউ বা দেশে থেকে এখন অবরোধ হরতাল ডেকে এখনো প্রত্যাহার করার সুযোগ পাননি। তিনি হয়তো ভুলেই গেছেন যে অবরোধটা ডেকেছিলাম, প্রত্যাহার হয়েছে। এই অবরোধ রাখার জন্যই ওই স্কুল ভেঙেছেন আপনারা, আপনারা মানুষ হত্যা করেছেন, আপনারা মানুষ পুড়িয়ে মেরেছেন। এখনো হাজার হাজার মানুষ এই পোড়া শরীর নিয়ে পঙ্গুত্ব বরণ করে আছে। তারা বদদোয়া করছে, এই বদদোয়ার জন্য বিএনপির আজকে এই অবস্থা। আপনারা বলেন যে অনেকেই হুমকির মুখে নমিনেশন জমা দিতে পারছে না। দুই একটা ঘটনা যে সত্য না আমি সেটা অস্বীকার করব না, কিন্তু সেই ঘটনার সংখ্যা এত কম যে সেটা সত্যিকার অর্থে আলোচনায় আসে কিনা, কিংবা 2-4 জন সাংবাদিক মারা গেছে এই সরকারের মধ্যে মারা যায় নাই, সেটা আমি অস্বীকার করব না। অস্বীকার করতেই হবে, যারা মারা গেছেন তাদের তো স্বীকার করতে হবে তাদের সংখ্যা কয়জন। কিন্তু আপনাদের সময় যে হাজার হাজার মানুষকে ফাঁসি দিয়ে মারা হয়েছে সে ব্যাপারে একটি কথা বললেন না। বলেন আপনারা, আমরা স্বীকার করি 2 জন মানুষ মারা গেছে, এর জন্য আমরা দুঃখিত। যদি কেউ অন্যায় করে থাকে ইনশাআল্লাহ তার বিচার হবে। এই দেশে সুশাসন এবং জনগণের শাসন কায়েম হয়েছে, ইনশাআল্লাহ এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। শিফা শেফি পাপি, এরপর কি আসলে এখান থেকে উত্তরণ দরকার, এবং আমার হাতে খুব বেশি সময় নেই। সংগ্রামের ঐতিহ্যের কথা বলেছেন, আপনার কাছে আমি শর্ট বলে দেব না, আমরা বর্ণনাতে যাব না। আমি বলছি এরপর আমি আর আপনার কাছে আসব, আপনাকে শেষ করতে হবে। উনি সংগ্রামের ঐতিহ্যের কথা বলেছেন, ক্ষমতা আসা এবং যাওয়ারও যে বাংলাদেশের দীর্ঘদিনের একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যের কথা কিন্তু উনি বলেননি। একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনের আশায় ক্ষমতা, নির্বাচন, এই সমস্ত ঐতিহ্যের কথা উনি ধরেননি। উনি বাংলাদেশের ঐতিহ্য কোথায় পেয়েছেন? আন্দোলনের ঐতিহ্য। ক্ষমতা আসা যাওয়ার একটা ঐতিহ্য ছিল ডাক্তার সাহেব, সেই ঐতিহ্য মাফিক তো আপনার ক্ষমতা আসেননি, আর সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা আপনারা করেননি। আমার পরে আপনি উত্তর দিবেন, আমার পরে আপনি উত্তর দিবেন। তারপরে আপনারা করেছেন, তারপরে ওই লাইনে পড়ে যাচ্ছি, আগে আমি যাবো, আমি অবশ্যই যাবো। আপনার কথা আমি চুপচাপ শুনেছি। তারপরে আপনি বলেছেন যে জনগণের আপনার খুব আশা ছিল সবার সাথে নির্বাচনের উপরে বিপুল ভোটে আপনি একটা নির্বাচনে জয়লাভ করবেন, সেই আশা আপনার পূরণ হয়নি। আপনার আশাই আপনি পূরণ করতে ব্যর্থ হয়েছেন, কারণ আপনি ক্ষমতা থেকে নির্বাচন করেছেন। ওইরকম একটা আপনার দল ক্ষমতায় ছিল, আপনার দল ক্ষমতায় থেকে নির্বাচন করেছে, তা আপনার দল নিজের ক্ষমতায় থেকে আপনার প্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি, তার দায় এই আপনার সেই ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে দায় বহন করতে হবে এবং ওই নেতারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তারপরে আপনি আরো বলেছেন যে 75 সালের পরে বাংলাদেশের নির্বাচনে করাপশন হয়েছে, 75-এর আগ পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ছিল।
বাংলাদেশে আওয়ামী লীগের অধীনে বিগত দিনে কোনোদিন কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। 1973 সালে রশিদ ইঞ্জিনিয়ার জয়লাভ করেছিল। রশিদ ইঞ্জিনিয়ারের ব্যালট বাক্স ঢাকা থেকে খন্দকার নিয়ে এসে দেখছে রশিদ ইঞ্জিনিয়ার জয়লাভ করছে। সেখানে রশিদ ইঞ্জিনিয়ারকে পরাজিত ঘোষণা করছে তৎকালীন আওয়ামী লীগের টেলিভিশনে, এবং খন্দকার মোস্তাকের মতো কুখ্যাত একজন লোককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলের কালীহাতি যে প্রার্থী জয়লাভ করছে তাকে পরাজয় ঘটনা বলে একটা ঘটনা না। তোফায়েল আহমেদের এলাকায় যে প্রার্থী নমিনেশন সাবমিট করেছিল তাকে খুঁজে পাওয়া যায়নি তৎকালীন সময়ে। আপনার আওয়ামী লীগের যে সমস্ত বই প্রকাশিত আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার কাছে জনপ্রিয়, দেশের মানুষের কাছে তো জনপ্রিয় হতে হবে। আপনাদের প্রবলেমটা কি? আপনার কর্মের আপনি সমালোচক, আপনি প্রশংসা, আপনি ফুলের মালা দিচ্ছেন, আপনি স্যাটিসফাইড হচ্ছেন, কিন্তু জনগণ জিনিসটা কিভাবে গ্রহণ করলো, স্যাটিসফাইড হলো কিনা, ফুলের মালা দিল কিনা, এই তো আপনি বদারি করছেন না। আপনি গোয়েন্দার ভিত্তিতে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলছেন, যা কর্ম করছি সবই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনি জেনে যাচ্ছেন, যার কারণে আমাদেরকে অফিসে মিটিং করতে দেন না। পল্টন অফিস যাচ্ছে তাই করে আপনি এরপরে 176 জনকে ধরছেন, অফিস তছনছ করছেন। আর গতকালকে 57 জন সামরিক কর্মকর্তা মারা যে বিডিআর পিলখানা হত্যার, এইটি গোয়েন্দা রিপোর্টে পাননি কেন? আপনাদের হাত 57 জন সামরিক কর্মকর্তার রক্তে রঞ্জিত আওয়ামী লীগের শাসন আমলের হাত। আপনাদের গদি রক্তে রঞ্জিত শিশুদেরকে হত্যার, তারপরে মেয়েদেরকে ধর্ষণ করে বাংলাদেশে তামা করে দিচ্ছেন। আজকে আপনাদের মহিলা সংগঠনগুলো সব আওয়ামী লীগ করে, যার কারণে আর সুফিয়া কামালদেরকে আর ওই সমস্ত বিশাল বিশাল নেত্রী তত্ত্বাবধায়ক উপদেষ্টা যাদের ছিল সরব হতে দেখা যাচ্ছে না। সমস্ত কিছু আপনারা নিয়ন্ত্রণ করছেন। আপনারা বলছেন যে আমরা হত্যা করছি, আমরা হত্যার দায় আমাদের। সব ক্ষমতায় থাকলেও আমরা হত্যা করি, বিরোধী দলে থাকলে আপনারা হত্যা করি। আর আপনারা সব একবারে বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমাম আর আজমির শরীফের ইমাম, সব এত ইমানদার ব্যক্তিরা আপনারা দেশ শাসন করতেছেন। এটা সত্য কথা যে আওয়ামী লীগের সবচেয়ে ইমানদার লোকের সংখ্যা বেশি। আপনাদের পত্রিকার পাতা খুললে ছাত্রলীগের দ্বারা যুবলীগ খুন, স্বেচ্ছাসেবক লীগের দ্বারা আওয়ামী লীগ খুন, ইউনিয়ন কমিটির লোক খুন হয়েছে জেলা আওয়ামী লীগের নেতার দ্বারা। পত্রিকা ভরপুর আছে। এখন পত্রিকা আপনি ওইটা সংগ্রহ করবেন না, ওইটা আপনি পড়বেন না, ওইটা আপনি ধামা চাপা দিবেন, ধামা চাপা দিয়ে টক শোয়ে আপনি গলাবাজি করবেন, তাহলে তো হলো না। হাওয়া ভবনের কথা বলেছেন, এখন সাজেদা ভবন, মতিয়া ভবন, নাসিম ভবন, তোফায়েল ভবন, ভবনের তো এখন শেষ নাই রে ভাই। জনগণ জানে না, আপনারা জনগণ সবাই জানে, জনগণ সবাই জানে। আপনি বিদেশে কত টাকা পাচার হয়েছে হিসাবটা দেখেন, পরিসংখ্যানটা বাহির করেন করে। এই যে আওয়ামী লীগ 2008 থেকে 2015 সাল পর্যন্ত আজকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। হাওয়া ভবনও নাই, তারেক রহমানও নাই, বিএনপি ক্ষমতা নাই। পাচারকৃত টাকাগুলি কার? ক্ষমতাসীন দলের নয় কি? মন্ত্রী এমপিদের নয় কি? এটা আপনাদের চিন্তা করতে হবে। তারপরে আপনি বললেন যে হাঁ না ভোট দিছে জিয়াউর রহমান। আরে বাবা, জিয়াউর রহমান তো সামরিক কুর্দি পরে হাঁ এবং না ভোট দিছে, আর আপনি 2014 5ই জানুয়ারি হাঁ ভোট দিচ্ছেন, না বলে কোনো কথা নাই। কে বলেছে? হ্যাঁ, শুধু হাসিনা, শুধু আওয়ামী লীগ, শুধু নৌকা, কোন প্রতীক নির্বাচন করে নাই। আপনি তাহলে হলো কি গণতন্ত্রের লেবাসে পড়ে অগণতান্ত্রিক আচরণ, স্বৈরাচারী কায়দায় ভোট করে এত আস্ফালন করা যাবে না। ডক্টর হাবিবুর মিল্লাত, বাংলাদেশে 300 নির্বাচনী আসন এবং 73 সালে যে রশিদ ইঞ্জিনিয়ার বা খন্দকার মোস্তাফা সম্বন্ধে বলা হয়, সেটি যদি সত্য হয়ে থাকে, 299টি আসন সম্বন্ধে কিন্তু কোনো কথা বলা হয় না, সব জায়গায় আছে। এবং তোফায়েল আহমেদ সত্যিকার অর্থে বাংলাদেশের সেই সময়কার কিংবদন্তি নেতা। তার জনপ্রিয়তা শুধু শুধু ভোলাতে সীমাবদ্ধ নয়, তার জনপ্রিয়তা সেই সময়ের কথা বললে সারা বাংলাদেশের অলিতে গলিতে। তার সম্বন্ধে কোনো কথা বলে নিজেকে ছোট করার কোনো আসলে মানে হয় না। 57 জন সেনা কর্মকর্তার রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত, অফকোর্স সেটার বিচার আওয়ামী লীগই করেছে। কিন্তু হাজার হাজার সেনা কর্মকর্তা যে জিয়াউর রহমান, তার রক্ত হাতে নাই, কারণ গুলি করে মারে নাই, ফাঁসি দিয়ে মেরেছে। হয়তো গুলি করে মারে নাই, এই জন্য রক্তটা তার হাত পর্যন্ত পৌঁছে পায় নাই। কিন্তু খুনি হিসাবে তিনি বাংলাদেশের আর্মিদের কাছ থেকে কখনোই ক্ষমা পাবেন না। আর বাংলাদেশের মানুষকে ধর্ষণের কথা বলেছেন, আপনাদের 40,000 নেতা কর্মী মারছে শেখ মুজিবুর রহমান 72 থেকে 75 পর্যন্ত। এজন্য শেখ মুজিবেরও হাত রক্তে লাল, শেখ হাসিনা ওদের হাত রক্তে লাল, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা এমপি সমর্থক কর্মীদের হাত রক্তে লাল। আপনাদের হাত তো ওই ইয়েতে লাল, কি বলে এটাকে, নেল পলিশে লাল। এটা নিয়ে কথা বললাম, আর আপনাদেরটা অরিজিনাল রক্তে লাল। তো যাই হোক, আপনারা বলেছেন হ্যাঁ ভোট। সত্যিকার অর্থে যারা বাংলাদেশের জনগণ 2014 সালের নির্বাচনে হার বাইরে বিপক্ষ দলে যারা নির্বাচিত করেছেন তাদের বিপক্ষে ভোট পড়েছে, ওইটা নিয়ে বেশি কথা বলার আসলে দরকার নেই। আমরা সত্যিকার অর্থে আমি যা বলার চেষ্টা করি সেটা হচ্ছে তথ্য দিয়ে, যে এই তথ্যটা এতটুকু সত্য, এতটুকু মিথ্যা। আমি কখনোই বলি না হাজার হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা কত কোটি টাকা আসলে সত্যি আমি জানি না, যে এই সরকারের সময় পাচার করেছে। তথ্য বিভ্রান্তি, এইটা হচ্ছে টকশোর সবচেয়ে নেগেটিভ সাইড, আমি সবসময় বলি।
যে যে তথ্যগুলো আমাদের নেতা নেত্রীরা দেন তারা হয়তো নিজেদের তারা হয়তো সেটা আমিও এরপরে ভেবেছি টক শোতে আমার মন গড়া কিছু তথ্য আমিও ভেবেছি যে তথ্য দিলাম 2009 থেকে 2013 পর্যন্ত আমি আর সাদা কাগজ নিয়ে আসবো না, আমি নিজের মন গড়া কিছু তথ্য নিয়ে আসবো, সেগুলো দর্শকদের করে সেগুলো আমি বিভ্রান্ত করার চেষ্টা করব। আপনি বলছেন যে যুবলীগের হাতে ছাত্রলীগ, ছাত্রলীগের হাতে যুবলীগ, ছোট খোটো ঘটনা যে ঘটে না, প্রতিদিন পত্রিকা ভর্তি খবর, সত্যি মানুষজন আজকে হাসছে, ভাবছে এনার কাছে মানুষজন হাসছে না, খুশিতে হাসছে না, লজ্জায় হাসছে, লজ্জায় হাসছে মানুষজন, মানুষজন খুশি যে এতদিন আসে নাই, যাক আজকে একটা হাসির খোরাক পেয়েছে, হাসির খোরাক এটা যে আপনারা যে হাসির খোরাক জোগান। আমি শেষ করে দিব সরকারের পক্ষে সাফাই গাইলে টকশো কেউ শুনে না, মানুষ সরকারের পক্ষে না, হচ্ছে অপকর্মের সরকার, এই সরকার হচ্ছে জনগণের বিপক্ষে সরকার, আজকে হাসির খোরাক পেয়েছে। আমি একজন বিএনপির একজন ড্যামি আজকের এই মানে যিনি আজকে টকশোতে এসেছেন তার কাছ থেকে এই ধরনের কিছু হাস্যস্কর কথা শুনে জনগণ হাসছে, এই কারণে মনের খুশিতে নয় যে একটা মনে হচ্ছে যে একটা হাইলাইটস করেন। আমার মাত্রা জনগণের হাতে, আপনার হাতে না, আপনার হাতে একটা ভোট। আমি জনগণের কথা বলছি, এবং আপনি সেই ভোটারদের অপমান করেছেন আজকে, আপনি অপমান করেছেন, আপনার তো ভোটারই নাই, আপনি অপমান করেছেন ভোটারদের, আপনি ভোটারদের বলেছেন, শুনেন, আপনি বলেছেন আমরা ভোটারকে করতে দেন না, আপনারা না, আপনারা করেন না, আপনার সরকার আপনারা মুখে বলেন করেন না, আপনারা ভোটারদের আজকে অপমান করেছেন, এতে আপনার দলেরই ভোট কমেছে, ভোটারদের অধিকার, ভোটারদের অপমান করা, জনগণকে অপমান করা শুধুমাত্র ওই দলের পক্ষে সম্ভব, ওই দলের প্রতিনিধির পক্ষে সম্ভব যারা দলীয়ভাবে সামরিক শাসনের পক্ষে তৈরি হয়েছে। অনেক বলেছেন, দুঃশাসনের নজিরবিহীন নগ্ন ইতিহাস তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া এবং প্রফেসর ডক্টর হাবিবে বিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, বাক সংকোচন বা বাক সংকুচিত হয়ে আসছে কিনা এরকম একটা প্রশ্ন দিয়ে আলোচনাটি শুরু করেছিলাম। অনুষ্ঠানের শেষ প্রান্তে আসলে এই বিষয়ে ওই বক্তব্যের পক্ষে আসলে কোনো যুক্তি দাঁড় করানো যাবে না, অন্তত আজকের অনুষ্ঠান থেকে যদি বিবেচনা না হয়, বাকিটা হয়তো গবেষণা করা যেতে পারে। এবং দুজনই যে অভিযোগ পাল্টা অভিযোগ করলেন তাতে অতীতটা খুব একটা সুখকর নয়, ভালো নয়, মাত্রাভেদে পার্থক্য থাকতে পারে। তাদের দুজনের অভিযোগ যদি কিয়দংশ সত্যি হয়, এখান থেকে আসলে বাংলাদেশকে বের করে আনতে হবে, একটা উত্তরণের উপায় খোঁজা দরকার। এবং আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ভবিষ্যতে এই ধরনের আলোচনা করবেন যে এই সংকট থেকে, এই অভিযোগ পাল্টা অভিযোগের এই প্রতিহিংসা রাজনীতি থেকে বাংলাদেশকে কীভাবে বের করে আনা যাবে এবং একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা যাবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।